No problem. দেখো তো ভিডিও অন হয়েছে, ঠিক আছে? দেখো তো, ঠিক আছে, স্পষ্ট। বলো আজকে কি বলেছিলাম? হ্যাঁ, সবাই বের করো কবিতাটি। বের করেছো? একটু মনোযোগ দিয়ে শোনো। আজকে আমরা আলোচনা করছি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতাটির নাম 11-এ মাইকেলের একটি কবিতা আছে, 12-এ কি আর কোনো কবিতা পাবে না মাইকেলের কবিতা। তার নাম হচ্ছে নীলধ্বজের প্রতি জনা। মাইকেলের কবিতা সম্পর্কে তোমরা ইতিপূর্বে অর্থাৎ 1 বছর আগে আমরা দেখতে গেলে মাধ্যমিকে একটি কবিতা পেয়েছিলাম, কবিতাটির নাম ছিল অভিষেক। আমরা অভিষেক কবিতায় দেখেছিলাম যে রাবণ পুত্র ইন্দ্রজিৎ ধাত্রী মা লক্ষ্মী দেবীর বা প্রভাষার চরণে প্রণাম করে জানিয়েছিলেন যে আজকে তুমি যে আমার ভবনে প্রাসাদে এসেছো সেটার কোনো কারণ আছে। তখন বলেছিল তোমার মধ্যম ভ্রাতা বীর বাহু কি হয়েছিল, একটা প্রচন্ড ভয়ঙ্কর যুদ্ধে লক্ষণের মাধ্যমে রামের মাধ্যমে নিহত হয়েছে, এবং তুমি কি এটা প্রতিশোধ গ্রহণ করার জন্য তুমি কি প্রস্তুত আছো, তুমি এই আনন্দ ফুর্তি করে চলেছো, এরকম কথা বলেছিল, তাই না? তখন ইন্দ্রজিৎ, রাবণ পুত্র ইন্দ্রজিৎ সেদিন বলেছিল, তার আর একটি নাম ছিল মেঘনাদ, মেঘের মতো গর্জন, নাদ মানে গর্জন করা করে বলে, সেদিন বলেছিল যে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, বলেছিল না? লঙ্কার কলঙ্ক মানে লঙ্কা হচ্ছে লঙ্কাপুরীর কলঙ্ক, কলঙ্ক মানে অপমান, কাকে? শত্রুপক্ষকে ধ্বংস করে, তাই না? বলেছিল না যে শত্রুপক্ষকে ধ্বংস করে আজকে লঙ্কাপুরীর যে কলঙ্ক, কলঙ্ক মানে একজন সামান্য রামচন্দ্রের হাতে আমার ভাই মারা গেছে, তাই না? সেটা আমি কলঙ্কটা দূর করব। তারপরে আমরা দেখেছিলাম পরে তার পরবর্তীকালে ইন্দ্রজিতের কাছে তার প্রিয়তমা স্ত্রী কি নাম ছিল, প্রমীলা, সে এসে বলেছিল এবং তার স্ত্রীকে কত সুন্দর কথায় বুঝিয়েছিল যে দেখো, ও বলছে আমার মতো অভাগীকে রেখে তুমি যুদ্ধক্ষেত্রে যাবে, এটা হতে পারে না, আমিও তোমার সঙ্গে যাব। বলো তো ও যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করবে? হ্যাঁ, তাই তাকে বুঝিয়েছিল যে দেখো তোমার সঙ্গে আমার যে সম্পর্কের বন্ধন সেটা কেউ পৃথিবীর কোন শক্তি খুলতে পারবে না, তবে হ্যাঁ আজকে যাই, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো, বলেছিল না? হ্যাঁ, নারী মন মেনে গেল, স্বামী এইভাবে কথা বললো, সহজে মেনে গেল, তাকে সুন্দর সুন্দর করে বুঝিয়ে কথাগুলো বলেছিল। এবং পরবর্তীকালে অভিষেক কবিতার শেষ অংশে আমরা দেখেছিলাম যে রাবণের কাছে রাবণ বলেছিল তার ছেলেকে যে তোমাকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে আমার প্রাণ চাইছে না, তাই না? তারপরে বলা হয়েছিল, তারপরে আমরা দেখতে পেয়েছিলাম অভিষেকের মানেটা এটা হয়েছিল যে রাবণ পুত্র ইন্দ্রজিতের সেনাপতি পদে বরণ করে নেওয়া, তাই না? অভিষেক মানে হচ্ছে নতুন পদে অভিষিক্ত হওয়া, বরণ করে নেওয়া। তাহলে যেখানে রামের কথা আছে, যেখানে রাবণের কথা আছে, যেখানে রাবণ পুত্র ইন্দ্রজিতের কথা আছে, সেটার ঘটনা আমরা কোথায় পাই? রামায়ণে পাই না মহাভারতে? ঠিক তার বিপরীত হচ্ছে মহাভারত। এই মহাভারতের ঘটনা মাধ্যমিকে তোমরা পেয়েছিলে রামায়ণের ঘটনা, আর
11-এ পাবে, একাদশ শ্রেণীতে পাবে এই যে নীলধ্বজের প্রতি জনা, এখানে পাবে যে ঘটনাটি সেটা হচ্ছে মহাভারতের ঘটনা। মহাভারতে বলো অর্জুনের কথা, দ্রৌপদীর কথা, যুধিষ্ঠির কথা, এদের কথা কোথায় আছে? মহাভারতে আছে। তাহলে এর ঘটনা মাইকেল নিচ্ছেন কোথা থেকে? মহাভারত থেকে। কবিতাটির নাম দেওয়া হয়েছে দেখো নীলধ্বজের প্রতি জনা। দেখো কবিতাটির নাম এইরকম 11টি। এই কবিতাটি মূলত একটি কবিতা ছিল না প্রথম দিকে, মনে রাখবে। বাড়ির কাছে আরসিনগর এই কবিতাটি ছিল যেমন একটি গান ছিল, ঠিক একই রকম ভাবে নীলধ্বজের প্রতি জনা এই কবিতাটি প্রথমে একটি চিঠির আকারে ছিল, পত্রের আকারে ছিল। কিভাবে পত্র বলে রাখি, তোমরা কেউ জানো মাইকেলের জন্ম কত সালে? 1824 সালে তার জন্ম, তাই না? তো 1824 সালে, অর্থাৎ 1824 সালে আমরা দেখতে পাই যে একেবারে আধুনিক যুগের প্রথম দিকে যে মধ্যযুগের একটা ছায়াপাত ঘটেছে সেখানে। ঠিক মধ্যযুগটা শেষ হলো আর সে আধুনিক যুগটা শুরু হলো। 1760 সালের পরে হচ্ছে আধুনিক যুগ শুরু হলো। আমরা দেখতে পেয়েছিলাম যে মাইকেলের লেখা এই কবিতার মধ্যে এই কবিতাটি মূলত একটি চিঠি। এরকম মাইকেল 11খানা চিঠি লিখেছেন। একটি নাম দিয়েছেন নীলধ্বজের প্রতি জনা, আর একটি নাম দিয়েছেন সোমের প্রতি তারা, আর একটি নাম দিয়েছেন লক্ষণের প্রতি শূর্পণখা, আর একটি নাম দিয়েছেন দুর্যোধনের প্রতি ভানুমতি। এরকম এক একটা চিঠির নাম দেওয়া হয়েছে। আর একটি নাম দিয়েছেন দুষ্মন্তের প্রতি শকুন্তলা। আচ্ছা বলতো, দুষ্মন্তের প্রতি শকুন্তলা, শকুন্তলা নামটি শুনেছো? তাই না? ধীবর বৃত্তান্ত মনে আছে? বেশ, তোমাদের মনে আছে। তাহলে এই যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, বলতো কে কাকে চিঠি লিখছে? প্রতি মানে তার কাছে বা জন্য। শকুন্তলা দুষ্মন্তকে চিঠি লিখছে। দুর্যোধনের প্রতি ভানুমতি, কে কাকে চিঠি লিখছেন? সোমের প্রতি তারা, কে কাকে চিঠি লিখছেন? তারা তার স্বামী সোমকে চিঠি লিখছেন। একই রকম ভাবে আমরা দেখেছি যে জনা তার স্বামী হচ্ছে কে? রাজা নীলধ্বজ। তাহলে জনার স্বামী হচ্ছে রাজা নীলধ্বজ, জনা হচ্ছে রানী। তাহলে জনা কাকে চিঠি লিখছেন? রাজা নীলধ্বজকে চিঠি লিখছেন। তোমাদের মনে হতে পারে প্রত্যেকটা এরকম 11টা মাইকেল চিঠি লিখেছেন, 11খানা। শেষ চিঠি হচ্ছে আমাদের এটা, আমাদের আজকের আলোচ্য কবিতাটি। এরকম চিঠি সবগুলো হচ্ছে একটা চিঠি। এই চিঠিটাকে তোমাদের কবিতার আকারে সিলেবাসে তুলে ধরা হয়েছে। আসার পরে লাগিয়ে দেবে দরজা। তাহলে চিঠিটিকে দেখা গেল যে এই চিঠিগুলোকে এক একটা কবিতার আকারে তুলে ধরা হয়েছে। তাহলে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পেলাম তারা বলো, শকুন্তলা বলো, ভানুমতি বলো, তাই না, শূর্পণখা বলো, লক্ষণের প্রতি শূর্পণখা, শূর্পণখা লক্ষণকে চিঠি লিখছেন। তাহলে প্রত্যেক জায়গায় আমরা দেখেছি যে নারীরা তাদের প্রিয়তম মানুষের কাছে চিঠি লিখছেন। কেন চিঠি লেখা তাদের দরকার কেন হলো, তাই না? প্রশ্ন হতে পারে না যে জনা, আমাদের এই কবিতার ক্ষেত্রে জনা তার স্বামী রাজা নীলধ্বজকে চিঠি লিখছেন। চিঠি লেখার উদ্দেশ্য মাইকেল একটি কারণে দেখেছেন যে এই কবিতাটি যখন লেখা হচ্ছে বীরাঙ্গনা কাব্যে, বীরাঙ্গনা কাব্যে দেখো কাব্যটির নাম, এই কবিতাটি নেওয়া হচ্ছে যে কাব্যের নাম সেটা হচ্ছে বীরাঙ্গনা। বীর যোগ অঙ্গনা যদি আমরা মনে করি, বীরাঙ্গনা, বীর মানে হচ্ছে বীরত্ব, অঙ্গনা মানে হচ্ছে নারী। মধ্যযুগে আমরা দেখেছিলাম পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সবসময় দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। নারীদের কথার কোনো গুরুত্ব নেই, নারীদের কোনো সম্মান নেই। যা বলবে রাজা বলবে কথা, যা বলবে তার স্বামীরা কথা বলবে, তাই না? মধ্যযুগ কেন, এখন আমরা অনেক পরিবারে দেখতে পাই যে অন্ততপক্ষে বাড়ির যে পুরুষ বা কর্তা যা বলে আমাদের মায়েদের বা আমাদের বোনদের অনেক সময় সেটাই সহ্য করে থাকতে হয়। মধ্যযুগের পুরুষতান্ত্রিক সমাজে দেখেছিলাম যে রাজা যা বলবে সেটাই সহ্য করতে হবে। মাইকেল বললেন না, এটা আর চলতে পারে না, এটা আর চলবে না। নারীরা, মেয়েরা যা কথা মুখের সামনে আসবে সেটাই তাদের স্বামীর কাছে হতে পারে, তাদের প্রিয়জনের কাছে হতে পারে, সে কিন্তু চিঠি লিখবে, আর হতে পারে না, আর চলতে পারে না এরকম করে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পেলাম যে নারীরা আর মুখ বুঝে কোনো কথা সহ্য করবে না। খুব হয়েছে,
এক সময় সহ্য করতে মেয়েদের খুব হয়েছে, এখনো হচ্ছে। আমরা বলি যে মেয়েরা সমান অধিকার পেয়ে গেছে, বলতো এখনো মেয়েরা সমান অধিকার পেয়েছে? আমরা অনেক সময় বলি হ্যাঁ, মেয়েদের অবস্থান সমাজের সম্মানটা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তার পরিণাম হচ্ছে তোমরা। আগের দিনে মেয়েদের বাইরে পড়তে যেতে বারণ ছিল। আমার এখনো মনে আছে যে আজ থেকে প্রায় 20 বছর আগে মাস্টার ডিগ্রি যখন আমরা করতে যাই, 20 বছর আগে, তখন আমাদের সঙ্গে সুজাপুরের একটি মেয়ে, হ্যাঁ আমাদের এক বান্ধবী, সেও মাস্টার ডিগ্রি কলকাতায় চান্স পেল MA করার জন্য। তাকে পাঠানো হলো না। কেন পাঠানো হলো না? বাবা মায়ের 20 বছর আগে এটাই ধারণা ছিল যে মেয়ে যদি বাইরে পড়তে যায় তাহলে খারাপ হয়ে যাবে। এখন অনেক পরিবারে বলা হয় যে মেয়ে যদি বাইরে পড়তে যায়, বাইরের জগৎ দেখলে সে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক, অনেক মেয়ে খারাপ হয়, কিন্তু সংখ্যাটা কম। অনেকে আবার ভালো রেজাল্ট করে দেখায়, তাই না? সবসময় খারাপ দিক নেগেটিভ ভাবলে হবে না। অবস্থানটা, ধারণাটা বদলেছে। কিন্তু এখন সমাজে দেখা যায় যে জনা তার স্বামীর কাছে যেমন চিঠি লিখছেন, মাইকেল বলছেন না, নারীরা তার প্রিয়জনের উদ্দেশ্যে এবার কথা বলবে। খুব মুখ বুঝে তারা সহ্য করলো। রানী হোক বা জনা হোক বা শকুন্তলা হোক, সবসময় এদের প্রতি একটা অত্যাচার চলে। শকুন্তলাকে তার স্বামীর দরবারে গিয়ে বলতে হয় যে আমি তোমার স্ত্রী, তুমি ভুলে গেছো, ইত্যাদি ইত্যাদি। শকুন্তলাকে পরিচয় দিতে হচ্ছে, জনাকে বলতে হচ্ছে তার স্বামীর কাছে। কেন? স্বামীরা তো কখনো স্বীকার করে না। তারপরে আমরা দেখেছি যে প্রিয়জনের উদ্দেশ্যে এই নারীরা প্রত্যেকে বলছে খুব হয়েছে, আমরা এবার কথা বলতে শিখবো। এবং কথা বলবে, এমন এমন কথা বলবে যে স্বামীকে যা মুখে আসবে সেই ভাষায় জনা কিন্তু রাজা নীলধ্বজকে কথা বলবে, যা ভাষায় আসবে। হ্যাঁ, মুখে যেটা এসেছে সেটা কিন্তু কবিতার আকারে তুলে ধরা হয়েছে। এমন এমন শব্দ বা গালিগালাজ বা ভাষা আছে, জনাই কথা বলে যাবে পুরো কবিতার জন্য। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে সামাজিক অবস্থান নারীদের। মাইকেল যখন কবিতা লিখছেন তখন সামাজিক অবস্থানটা আরো কম ছিল। মেয়েরা, আমরা দেখেছিলাম যে মেয়েরা একবারে 1% থেকেও বোধহয় কম হবে, যে সেই সময় শিক্ষা ক্ষেত্রে মেয়েদের যোগদান ছিল। মেয়েরা শিক্ষা গ্রহণ সেইভাবে করতে পারতো না। একজনের নাম তোমরা দেখো তো, তোমরা যতজন কবি বা সাহিত্যিকের নাম পড়ো, কতজন মহিলা সাহিত্যিক আছে? খুব কম, তাই না? একজন আমরা পাচ্ছি। কিন্তু দেখো যে অন্তত পক্ষে পুরুষ সাহিত্যিক এরা প্রচুর ছড়িয়ে আছে, বেশি আছে। তাহলে মেয়েরা এখনো কাজে যোগদান পরবর্তীকালে এখনো বদলেছে। এখনো বলা হয় যে মেয়েরা সমাজে নাকি সমান অধিকার পেয়েছে। তোমরা কি পুরোপুরি মেনে নিচ্ছ ব্যাপারটা? সমান অধিকার মেয়েদের সমাজে এখনো হয়নি, পরিবারে হয়নি। সমাজ কি? একটা পরিবার। একটা পরিবারকে নিয়ে তো সমাজ তৈরি হবে, তাই না? আমরা একটা পরিবারে দেখতে পাই এর জন্য দায়ী শুধুমাত্র অন্যকে দিলে হবে না, এর জন্য দায়ী হচ্ছে আমাদের যে অভিভাবক অভিভাবিকা, এরাও অনেকটাই দায়ী। দেখবে কোন একটা গ্রামে যাবে কোনো সময়, গিয়ে দেখবে আমার চোখে দেখা এরকম, নাম শুনেছ কিনা, নবীনগর আলীনগর বলে একটি জায়গা আছে। সেখান থেকে একটু ভিতরে গিয়ে একটি এলাকা আছে, সেটা পড়ে হামিদপুর অঞ্চলের মধ্যে পড়ে। তো সেখানে আমি একদিন দেখলাম যে একটা NGO কাজের সূত্রে একটা সমাজসেবামূলক সংগঠন আছে, সেখানে মেয়েদের ছেলেদের পরিসংখ্যান গুলো নিতে যায় যে কতজন মাধ্যমিক পাস করলো এই গ্রামের মধ্যে। তো গিয়ে দেখেছিলাম যে একটা, তোমাদের গ্রামেও দেখতে পাবে, একটা পরিবারের একটা মেয়েকে দেখা যায় যে সে নলকূপের পাশে বসে ছাই নিয়ে সে বাসন মাজার কাজ করছে। একটা মেয়েকে, ছেলেটিকে দেখা যাচ্ছে সে চৌকিতে বসে বা চেয়ারে বসে কোন রকম একটা জায়গায় সে পড়াশোনা করছে। কখনো কোনো গ্রামে এই দৃশ্য দেখতে পেয়েছো যে ছেলেটির বাসন মাজার কাজ করছে একটা নলকূপের পাশে বসে, আর মেয়েটি বসে বসে পড়ছে? এরকম দেখেছো দৃশ্য? কেন সমাজ কেন বদলাবে না? এখনো দেখা যায় মেয়েদের সকালে উঠে বিড়ি বাঁধতে হয়, আর ছেলেটিকে দেখা যায় সে পড়াশোনা করে। বাবা মা নাকি বলে যে মেয়েদের বিয়ে দিলে তারা তো পরের ঘরে চলে যাবে, বেশি পড়িয়ে লাভ কি, বলে না এরকম? তোমরা প্রচন্ড, তোমাদের সৌভাগ্য, তোমরা এতটাই ভাগ্যের দিক থেকে একটা সুভাগ্য যে তোমাদের গার্জেনরা অন্তত পক্ষে তোমাদের উচ্চ শিক্ষার জন্য, উচ্চ শিক্ষা তোমরা এখনো নেওনি, কারণ মাধ্যমিকটা বা উচ্চ মাধ্যমিকে উচ্চ শিক্ষা বলা যায় না। যখন তোমরা BSc করবে বা পরবর্তীকালে আরো শিক্ষা গ্রহণ করবে, সেটা হচ্ছে উচ্চ শিক্ষা। তোমাদের গার্জেনরা অন্তত পক্ষে তোমাদের এই দিকটির কথা ভেবেছে যে আমরা আমাদের মেয়েদের পড়াবো।
তাই না? দেখো তোমরা কতটা কষ্ট করে অনেক সময় সেই পরিবার থেকে উঠে এসেছো, এখনো সকালে হলে হয় না তোমার বাড়ির আশেপাশে দেখবে তো বিড়ি বাঁধতে বসে যায় গিয়ে, সকালে উঠে প্রথমে তার কপালে জুটে বিড়ি বাঁধা, পড়াশোনা নয়। তাহলে তোমরা সেই সুযোগটি কিন্তু পেয়েছো। এই জন্য বলা হয় যে আমাদের সমাজের অবস্থানটা বদলায় না। এখনো ছেলেদের পড়ায়, দেখবে ছেলেদের বেশি পড়ায়, কিন্তু পরিসংখ্যান বলছে, বর্তমানের পরিসংখ্যান, মেয়েরা শিক্ষা ক্ষেত্রে বর্তমানে মাধ্যমিকের রেজাল্টের দিক থেকে মেয়েরাই বেশি এগিয়ে। দেখবে মেয়েরা বেশি এগিয়ে চলেছে, সে অবস্থানটা কিন্তু অনেকটাই বদলে গেছে। অনেকে এখন পড়ায়। তখন কবিতা লিখছেন মাইকেল এইভাবে। তাহলে জনা তার স্বামীকে রাজা নীলধ্বজকে চিঠি লিখছেন। কেন চিঠি লিখছেন? চিঠি লেখার একটু প্রেক্ষাপটটা বলে দিই। চিঠি লেখার উদ্দেশ্য না হলে কবিতাটি বুঝতে পারবে না। দেখবেন কবিতাটির শুরু প্রথমে তিন চারটে লাইন বলা হয়, লেখা আছে না? কবিতাটির শুরুর প্রথম দিকে 3 থেকে 4খানা লাইন আছে। এই লাইনের মানেটা আমি একটু বলে দিচ্ছি, ঘটনাটা কি। জনা তার স্বামী হচ্ছে রাজা নীলধ্বজ। নীলধ্বজ ছিলেন মাহিষ্যপুরীর রাজা। এবার এই রাজা নীলধ্বজ এবং জনা, এদের একমাত্র সন্তান যার নাম হচ্ছে প্রবীর। এদের একটি মাত্র সন্তান হয়েছিল, তার নাম হচ্ছে প্রবীর। এই প্রবীর কি করেছিল, যে অর্জুনের নাম শুনেছ, পঞ্চপাণ্ডব, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, তাই না? অর্জুনের একটা যজ্ঞের একটা অশ্ব মানে হচ্ছে ঘোড়া, একটা ঘোড়া, যে যজ্ঞের একটা ঘোড়াটাকে জনার পুত্র প্রবীর ধরেছিল। কালক্রমে বলা হয়েছিল, অর্জুন বলেছিল যে আমার এই ঘোড়াটিকে যে ধরবে তার সঙ্গে আমার যুদ্ধ বাঁধবে, কার ক্ষমতা আছে। প্রবীর কিন্তু সেই দিন আমরা দেখতে পেয়েছিলাম, জনার পুত্র প্রবীর সেই দিন কিন্তু তার ঘোড়াটিকে ধরে ফেলেছিল। অর্জুন বলেছিল, ঘোষণা করেছিল, আর নয়, তাহলে যুদ্ধ তার প্রমাণ হয়ে যাবে কে আমার সঙ্গে বাহুর শক্তি বা যুদ্ধক্ষেত্রে আমার সঙ্গে শক্তি প্রদর্শন করতে পারো। তখন প্রবীর তার মায়ের কাছে গেল, জনার কাছে। তার মায়ের কাছে গিয়ে বলল যে মা, আমি অর্জুনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, তোমার কি সম্মতি আছে? তুমি কি আজ্ঞা দিচ্ছ? তো সেই দিন জনা বলেছিল, হ্যাঁ, আমার সমর্থন তোমার কাছে আছে, তুমি যাও, তুমি জয়ী হবে। দুঃখের বিষয় এটাই যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়, কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সহযোগিতা নিয়েছিল, কিন্তু না হলে পারতো না। অর্জুন কৃষ্ণের সহযোগিতায় সেই দিন যুদ্ধক্ষেত্রে প্রভুকে মেরে ফেলেছিল। একজন সন্তানের হারানোর বেদনা বলা হয় যে একজন সন্তান যদি মারা যায় সব থেকে বেশি কষ্ট পায় কে জানো? মা। মা পাগল হয়ে গেল, সেই জন্য কবিতায় বলা হয়েছে পাগলিনী। জনা পাগল হয়ে গেল যে আমাদের একটি মাত্র সন্তান ছিল প্রবীর, আর সেটাই পৃথিবী ছেড়ে চলে গেল, সেটাই আমার কোল খালি হয়ে গেল। এটা কেমন কথা? এটা মেনে নিতে মা পারছে না। জনা অর্থাৎ মা পাগল হয়ে গেছে। তার স্বামীর কাছে গিয়ে বলল যে তুমি তো সবই জানো, আমাদের একমাত্র সন্তানকে এইভাবে অন্যায় একটা যুদ্ধে কৃষ্ণের সহযোগিতায় অর্জুন আমাদের সন্তানকে, একমাত্র সন্তানকে মেরে ফেললো। তুমি চুপচাপ করে বসে থাকবে না তোমার কিছু করার আছে? তার স্বামীকে গিয়ে বললো। স্বামী একেবারে পুরো চুপচাপ। এই কবিতায় একটাও কথা স্বামী বলবে না, সমস্ত কথা কে বলে যাবে? জনা বলে যাবে। তুমি বসে থাকবে, তোমাকে এ লাগে না, তোমাকে দুঃখ হয় না, তোমাকে লজ্জা লাগে না, তোমাকে এই করে না, মানে যা তা শুরু করে দেবে। এইবার স্বামীকে বলবে। স্বামীও পেয়েছিল খুব ভালো, বুঝলে, একটা কথা বললো না পুরো কবিতা জুড়ে, যা এলো মুখে সেটাই বলে দিল। নারী মন তো, মায়ের মন তো, শেষে আমরা দেখতে পেয়েছি বহু কথা শোনালো। তুমি অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, তার পরিচয় কে, অর্জুন কার ছেলে, অর্জুনের মা কে, ইত্যাদি। আমি একটু পরে শুরু করব যে এইভাবে গালিগালাজ একবারে মুখে যা আসলো সেটাই বলতে শুরু করলো। গ্রামগঞ্জে দেখবে না যে একজন মেয়েরা ঝগড়া করে, এমন করে মুখে যা আসে সেটা বলে দেয়। সেটা তার কবিতার আকারে বলা যায় না, কিন্তু এখানে অনেকটাই বলা হয়েছে, সেই শব্দগুলো আমি একটু বলবো। তো এইভাবে, হ্যাঁ, এই কবিতাটি কেউ বাড়িতে গিয়ে পড়বে না, বাড়ি থেকে জোরে জোরে কেউ পড়বে না, মনে মনে পড়বে। বাবা মা শুনতে পেলে কিন্তু একবারে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোদের কবিতা এই ভাষা লেখা আছে, এটা পড়তে হবে না, ছেড়ে দেবে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত, হ্যাঁ, তোমরা মনে পারবে হ্যাঁ পারবে না বলতে, গ্রামীণে যে ভাষায় কথা বলি আমরা, সেখান থেকে একটু ভাষাটা একটু সাধু ভাষা, ভালো ভাষা ব্যবহার করা হয়েছে।
তো পরবর্তীকালে আমরা দেখলাম যে মায়ের মন তো স্বামীকে অনেক কথা শোনানোর পর শেষ পর্যন্ত জনার চোখে জল চলে এলো। জনা কাঁদতে শুরু করলো তার ছেলেকে উদ্দেশ্য করে যে তুই আমাকে ছেড়ে চলে গেলি, তুই কি একবারও মায়ের কথা ভাবলি না? এইরকম করতে করতে তাহলে শেষ পর্যন্ত আমরা দেখলাম তার স্বামীকে একটি কথা বলবে যে তুমি ঠিক আছে, আমি চললাম আমার পুত্রের উদ্দেশ্যে। পুত্র কোথায় আছে? স্বর্গে, স্বর্গীয়, তাই না? স্বর্গে চলে গেছে, আমি চললাম আমিও নিজেকে আর রাখবো না, আমি নিজেকে শেষ করে দেব। শেষ পর্যন্ত বলল যে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে আমি নিজেকে শেষ করে দেব। আর তুমি এই রাজপ্রাসাদে তোমার নতুন একজন বন্ধু হবে, তার নাম হচ্ছে অর্জুন। অর্জুনের সঙ্গে তুমি বন্ধু নিয়ে তুমি রাজপ্রাসাদে আসবে, এসে তুমি ডাকবে আমাকে জোরে জোরে, জোর গলায়। শেষ লাইন বলা হচ্ছে কবিতায়, তুমি জোর গলায় বলবে কোথায় জনা, জনা তুমি কোথায়? তখন এই প্রাসাদের মধ্যে একটি আওয়াজ শুনতে পাবে, তোমার আওয়াজটি আবার প্রতিধ্বনি শুনতে পাবে, কোথায় জনা। এছাড়া তোমার সঙ্গে কেউ কথা বলবে না, তোমার প্রতিধ্বনি তোমার সঙ্গে সেদিন কথা বলবে, বাকি কেউ কথা বলবে না। এইভাবে আমি নিজেকে শেষ করে দেব পুত্রের উদ্দেশ্যে, আমিও স্বর্গধামে চলে যাব, তাই না? এবার আমরা কবিতাটিকে একটু সহজ ভাষায় জেনে নেব। আর একটা বলে রাখি, মাইকেলের কবিতা কাউকে কিছু বলা হচ্ছে? দেখো তো, আলু, এই কি আছে দেখো। হ্যাঁ, তো মাইকেলের কবিতা, এই বলে দাও না একটু, নাহলে একটু পরে বলবে বেগুন আছে, মানে আলু বেগুন নিয়ে ক্লাস চলবে এবার। হ্যাঁ, এরকম আমাদের এক স্যার ছিলেন, বুঝলে, ব্যবসা করতেন। বলা হলো, নাহলে প্রসঙ্গ একটু ফিরে এসো। হ্যাঁ, এই যাও তো বলে দাও তো, বলে এসো তাড়াতাড়ি। আমাদের এক স্যার ছিলেন, হ্যাঁ, ওরা আবার আলুর গুডাউন, বুঝো তো, প্রচুর আলু, হাজার হাজার বস্তা, সেখান থেকে পুরো জায়গায় সাপ্লাই হতো। তো আমাদের স্যারের কিন্তু ওটা পুরো ব্যবসা করতে। মাঝে মধ্যে স্যারের কাছে ফোন আসতো, হ্যাঁ 5 বস্তা আলুটা ওইদিকে ফেলে দিস, হ্যাঁ ওর বাড়িতে 10 বস্তা আলু পাঠিয়ে দিস। আমরা ভাবলাম যে আলু কি পড়াশোনার মধ্যে আছে? আমরা ভাবলাম যে স্যারের ব্যবসা আছে আলু। হ্যাঁ, ভিডিও অন আছে, দেখো তো। তাহলে আমরা দেখতে পেলাম এইভাবে যে কবিতাটি জুড়ে এই কথাগুলো বলা হচ্ছে। তাহলে কথাটা কে বলবে? কথাগুলো বলে যাবে জনা। কার উদ্দেশ্যে? হ্যাঁ, যা বলতে চাইছিলাম, মাইকেলের কবিতার লেখার একটা বৈশিষ্ট্য হলো যে অমিত্রাক্ষর ছন্দে, যে অন্য কবিতাগুলো যেভাবে লেখা আছে তার ভাষাটি একটু আলাদা। অমিত্রাক্ষর ছন্দের কবিতার একটা বৈশিষ্ট্য হলো যে মিল থাকবে না, অন্তমিল কোথাও পাবে না, এবং শব্দগুলো এমন ভাবে ব্যবহার করা হবে, কবিতাটা যদি বুঝতে পারো, যেমন অভিষেক মনে আছে, বুঝতে পারলে সহজ, না পারলে কঠিন। হ্যাঁ, বুঝতে পারলে সহজ, না পারলে কঠিন হবে। তবে হ্যাঁ, আমি যতটা পারবো একবারে গল্পের ছলে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? বলো, কে পড়বে? কে পড়বে বলো? সবাই শুনবে কিন্তু একেবারে মনোযোগ দিয়ে, না হলে পারবে না বুঝতে। কে পড়বে? পড়ো। না, ওটা বলে দিলাম। মাহেশ্বরপুরীর রাজা হচ্ছে নীলধ্বজ। নীলধ্বজ কোথাকার রাজা? মাহেশ্বরপুরী। আর তার রানীর নাম কি? এদের একমাত্র পুত্র কি? পুত্রের নাম হচ্ছে প্রবীর। প্রবীর কি করেছিল? অর্জুনের যজ্ঞের একটি ঘোড়াকে ধরে ফেলেছিল। শর্ত ছিল যে যে ঘোড়াটিকে ধরবে, অর্জুন বলেছিল তার সঙ্গে আমার যুদ্ধ বাঁধবে। যুদ্ধটা হয়েছিল, যুদ্ধক্ষেত্রে কে নিহত প্রাণ গেছিল? প্রবীরের। তারপরে থেকে জনা, এইদিকে প্রবীর মারা গেছে, তারপরে জনা কিন্তু স্বামীর উদ্দেশ্যে কথাগুলো বলতে এবার শুরু করলো। নীলধ্বজের প্রতি জনা, মাইকেল মধুসূদন দত্ত। বাজিছে রাজ তরণে রণবাদ্য আজি, হেরেছে অশ্ব গেজে গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। ঠিক একটু করে যাও, 3টে লাইন, 2টো লাইন দেখি। কি আরো বেশি পড়বে? একটু করে বলি, তাহলে কঠিন তো। বাজেছে রাজ তরণে। রাজ তরণে মানে হচ্ছে
প্রাসাদের সামনে, রাজপ্রাসাদের সামনে, রাজতরণে মানে রাজপ্রাসাদের সামনে রণবাদ্য আছি। রণবাদ্য মানে কি? যুদ্ধের বাজনা। রণ মানে হচ্ছে যুদ্ধের বাজনা। বলছে রাজপ্রাসাদের সামনে, দেখো ঘটনাটা কেমন। জনা তার স্বামীকে বলছে, কি ব্যাপার, রাজপ্রাসাদের সামনে আজকে যুদ্ধের বাজনা বাজছে। ফ্রেসে অশ্ব, অশ্ব মানে কি? বা বাইরে তো আমি ঘোড়া ডাক শুনতে পাচ্ছি। কে বলছেন? জনা বলছে যে রাজপ্রাসাদের সামনে আজকে যুদ্ধের বাজনা বাজছে। ততক্ষণে মনে রাখবে এই ঘটনাটি শুরু হচ্ছে, তার একমাত্র পুত্র প্রবীর মারা গেছে, তারপর থেকে শুরু হচ্ছে। রাজপ্রাসাদের সামনে যুদ্ধের বাজনা বাজছে। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার ডাক শোনা যাচ্ছে। গর্জে গজ, গজ মানে হাতি, হাতি গর্জন করছে। কারণ আমরা দেখেছি যুদ্ধক্ষেত্রে গেলে সেই সময়ে চতুরঙ্গ বাহিনী ছিল, অশ্ব, ঘোড়া, তারপরে সৈন্য, এরকম চতুরঙ্গ বাহিনী দ্বারা যুদ্ধক্ষেত্রে, পদাতিক বাহিনী, তাই না? উড়িছে আকাশে রাজকেতু, রাজকেতু মানে হচ্ছে রাজার পতাকা। আবার আকাশে উঠতে দেখছি রাজ পতাকা। কি ব্যাপার, কোন যুদ্ধ শুরু হবে নাকি? এবার কি আমার স্বামী রাজা নীলধ্বজ, এবার কি শত্রু, তাদের একমাত্র শত্রুকে অর্জুন, অর্জুনকে কি, আমাদের শত্রুকে কি এবার মেরে ফেলবে আমার স্বামী? বলা হলো কথাটা, তিনটে মানে বুঝতে পারলে? জনা বলছেন যে রাজপ্রাসাদের সামনে, মনোযোগ দিয়ে শোনো, রাজ তরুণে রাজপ্রাসাদের সামনে আজকে রণবাদ্য, যুদ্ধের বাজনা বাজছে, হাতি গর্জন করছে, ঘোড়ার ডাক, হেসে, হেসে মানে ডাক, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার ডাক শোনা যাচ্ছে, আকাশে উঠছে রাজার পতাকা, রাজ পতাকা। কি ব্যাপার, আজকে তাহলে কি আমার স্বামী আমাদের একমাত্র শত্রু অর্জুনকে মেরে ফেলার জন্য প্রস্তুত নিচ্ছেন? পরে হ্যাঁ, রাজসৈন্য, রাজার সৈন্য। কি ব্যাপার, রাজার সৈন্যরা হুঙ্কার দিচ্ছে আজকে। তারা কি এবার যুদ্ধক্ষেত্রে সত্যি যাবে? অর্জুনকে কি এবার তাহলে শেষ হতেই হবে? মুহুর্মুহ মানে জানো, বারবার। রণমতে মানে যুদ্ধের মানে শক্তিতে, যুদ্ধের উন্মাদনায়, যুদ্ধে মেতে। রণমতে মানে যুদ্ধে মেতে। কিন্তু কোন হেতু, কিন্তু কি জন্য ঠিক তো বুঝতে পারছি না। কি কারণে, হেতু মানে কি কারণে, কি জন্য? হ্যাঁ, সাজিছ কি নররাজ, সাজিছ মানে কি প্রস্তুত হচ্ছ। নররাজ কাকে বলা হয়? রাজা নীলধ্বজকে বলছে যে তুমি কি আজকে, রাজাকে বলছে, রাজা তুমি কি আজকে যুঝিতে সদলে, যুঝিতে মানে যুদ্ধ করতে, দল বল নিয়ে যুদ্ধ করতে, যুদ্ধে যাওয়ার জন্য তুমি কি সাজিছ মানে প্রস্তুত হচ্ছ? আমাদের একমাত্র পুত্র হচ্ছে প্রবীর। এই প্রবীর যে মারা গেছে, সে প্রিয় পুত্রের মৃত্যু প্রতি বিধিতে আমাদের আমাদের একমাত্র পুত্র প্রিয় প্রবীর যে মারা গেছে, প্রতি বিধিতে সেই প্রিয় পুত্রের মৃত্যুর প্রতি বিধিতে মানে হচ্ছে প্রতিশোধ গ্রহণের জন্য তুমি কি তৈরি হচ্ছ? প্রতি বিধিতে মানে কি? প্রতিশোধ গ্রহণের জন্য তুমি কি তৈরি হচ্ছ? ফাল্গুনী অর্জুনের আরেকটি নাম ছিল, সেটা হচ্ছে ফাল্গুনীর লোহে। দেখবে গ্রামীণ ভাষায় এখনো রক্তকে লৌহ বলা হয়, বলে কিনা? দেখবে রক্তকে লৌহ বলা হয়, বলে না? তো বলছে নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে। নিবাইতে মানে দূর হবে, শোকাগ্নি শোকের জ্বালা। জনার কিসের জ্বালা, কিসের শোক? তার একমাত্র সন্তান মারা গেছে, পুত্র মারা গেছে, সে শোকের জ্বালা নিবাইতে মানে দূর হবে ফাল্গুনীর লোহে। তুমি যখন হাতে করে ফাল্গুনীর লোহে অর্জুনের রক্তটা আমাকে দেখাতে পারবে না, সেই দিন আমার প্রিয় পুত্রের মৃত্যুর জ্বালা, শোকের জ্বালা, সেই দিন আমি কিন্তু ভুলে যাব। বুঝতে পারছো সব কথাগুলো? কি কঠিন হচ্ছে ভাষাটা? পরে আবার বলবো, চিন্তা নেই, আবার বলবো যদি অসুবিধা হয়। তোমাকে তো এটাই সাজে, তোমাকে তো এটাই মানে, তুমি না রাজা। কাকে বলছেন?
এখন পর্যন্ত স্বামীকে মিষ্টি মিষ্টি কথা বলে যাবে, তারপরে একটু একটু করে ডোজ গুলো বাড়াতে শুরু করবে। হ্যাঁ, এখন ঠিকঠাক বলে যাচ্ছে। তোমাকে তো এটাই মানে যদি স্বামী মেনে যায়, একটু তাকে একটু সাহস দিই, একটু ভালো ভালো কথা বলি, তোমাকে তো এটাই মানে, তুমি রাজা, তুমি যাও। পরে হ্যাঁ, তুমি ক্ষত্রিয় বংশের মণি, তাদের বংশের নাম কি? ক্ষত্রিয় বংশ, মণি, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। মহাবাহু, তোমার না বীরের শক্তি আছে, তোমার না বাহুতে শক্তি আছে, যাও অর্জুনকে মেরে ফেলো। হ্যাঁ, এর মানেটা হচ্ছে গজরাজ মানে হাতি। হাতি যেমন দ্রুত গতিতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে গিয়ে মানুষকে মেরে ফেলে, ঠিক একই রকম ভাবে যম হচ্ছে মৃত্যুর দেবতা, দণ্ডসম, যম দণ্ডসম, তাহলে মৃত্যুর শাস্তি। তুমিও হাতির মতো দ্রুত গতিতে এগিয়ে যাও। আসফালি নিনাদে, নিনাদে মানে গর্জন করে, হাতি যেভাবে যুদ্ধক্ষেত্রে গর্জন করে এগিয়ে যায় এবং শত্রু পক্ষকে মেরে ফেলে, তাই না? যম দণ্ড সম, যমের দণ্ড হচ্ছে মৃত্যু, মৃত্যু মানুষকে মেরে ফেলে, ঠিক একই রকম ভাবে তুমি একই রকম ভাবে এগিয়ে যাও এবং আমাদের শত্রুকে মেরে ফেলো। গজরাজ মানে কি? হাতি। হাতি যেভাবে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যায়, শুন্ড একবারে সুর দিয়ে তারপর এগিয়ে যায় না, এগিয়ে গিয়ে নিনাদে গর্জন করে এগিয়ে যায়। আসফালি মানে গতিতে গর্জন করে, একই রকম ভাবে হাতি যেমন এগিয়ে যায়, ঠিক তুমি একই রকম ভাবে এগিয়ে গিয়ে শত্রু পক্ষকে যমের শাস্তি দাও। যমের শাস্তি হচ্ছে মৃত্যু। টুট কিরিটির, কিরিটি মানে হচ্ছে অর্জুন, মুকুটধারী বলা হয়। কিরিটির মানে হচ্ছে মুকুটধারী। গর্ব আজি রণস্থলে। টুট মানে হচ্ছে ভাঙ্গো। দেখবে অনেক সময় আমরা হিন্দি বা খোট্টা ভাষায় বলি টুট গায়া, বলি না, টুট মানে কি? ভেঙে গেল। এখানে দেখো কত রকম মানে পাবে। টুট কিরিটির গর্ব, কিরিটি মানে হচ্ছে অর্জুন, বলে অর্জুনের গর্ব মানে অহংকার খুব হয়েছে আজকাল, জানো তো? সে অর্জুনের অহংকারটা আজকে ভেঙে ফেলো রণস্থলে, মানে কি? যুদ্ধক্ষেত্রে গিয়ে তার অহংকারটাকে আজকে শেষ করে দাও তো, ভেঙে ফেলো তো। তার মুন্ডুটাকে ছেদ করে, তার মুন্ডুটাকে খণ্ড মুন্ড মানে কি? তার মাথাটাকে কেটে নিয়ে এসে শূলদণ্ড ছেড়ে, ত্রিশূল দেখেছো? ত্রিশূলের সামনে ঝুলিয়ে নিয়ে তার মাথাটাকে আমার সামনে নিয়ে এসো তো। খুব তার আজকে অহংকার হয়েছে। গর্ব মানে হচ্ছে অহংকার। কার অহংকার? হ্যাঁ, অন্যায় সমরে, সমরে মানে যুদ্ধে, একটা অন্যায় যুদ্ধে কৃষ্ণের সহযোগিতা নিয়ে সেই অর্জুন কি করেছিল? সেই প্রবীরকে মেরে ফেলেছিল। সেজন্য মূঢ় মানে হচ্ছে মূর্খ। নাসিল বালকে, আমাদের একমাত্র পুত্র বালককে, প্রবীর, সে প্রবীরকে মেরে ফেলেছিল সেই মূর্খটি। তার মাথাটা কেটে নিয়ে ত্রিশূলে ঝুলিয়ে নিয়ে আমার সামনে নিয়ে এসো। তার রক্ত আমি আজকে দেখতে চাইছি। তবেই পুত্র শোকের জ্বালা, আমাদের ছেলে যে মারা গেছে, পৃথিবী ছেড়ে গেছে, তার যে জ্বালা সেটা আমি ভুলতে পারবো, না হলে পারবো না। তার স্বামীকে বলে দিচ্ছে, ভুলিব সত্তরে। নাশ, নাশ মানে তাকে ধ্বংস করো। মহেশ্বাস তারে, মহেশ্বাস মানে হচ্ছে রাজা নীলধ্বজ। হ্যাঁ, এখানে ভুলিব এ জ্বালা, আমি ভুলতে পারবো। কিসের জ্বালা? এ জ্বালা বলতে কিসের জ্বালা? পুত্র শোকের জ্বালা, পুত্র মৃত্যুর জ্বালা, বিষম জ্বালা। এটা খুব কঠিন জ্বালা, আমি খুব তাড়াতাড়ি সত্তরে খুব তাড়াতাড়ি ভুলে যাব, তুমি যদি এই কাজটা করতে পারো। ঠিক আছে, বিধাতার একটা বিধি আছে, ভগবানের একটা নিয়ম আছে, ঈশ্বরের একটা নিয়ম আছে। বিধি মানে হচ্ছে নিয়ম। যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটা মানলাম, এটা ঠিক আছে এই কথাটা। তারপরে ক্ষত্রিয় বংশের, ক্ষত্র কুল, কুল মানে হচ্ছে বংশ। ক্ষত্রিয় বংশের রত্নের মতো পুত্র ছিল আমাদের প্রবীর, যে সুন্দর মনের অধিকারী ছিল। প্রবীরের মনটা খুব সুন্দর ছিল। সম্মুখ সমরে পড়ি, সামনের, সম্মুখ মানে সামনে, হঠাৎ করে একটা যুদ্ধ, সমরে মানে যুদ্ধ এসে যায়, আর সেই যুদ্ধে মারা গেছে এবং সে চলে যায়, গেছে স্বর্গধামে, স্বর্গীয় হয়ে গেছে, স্বর্গধামে চলে গেছে। কে? ঠিক। বিলাপ মানে দুঃখ। আজকে দুঃখ করে কোনো লাভ আছে? তোমার আমার দুঃখ করে কোনো লাভ নেই।
স্বামীকে দেখো এখন পর্যন্ত ভালো কথা বলে যাচ্ছে। পাল মহিপাল ধর্ম ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধু ঘুষ বলে। পাল মহিপাল, তুমি না হচ্ছ পৃথিবীর পালক, তোমাকে সবাই পৃথিবীর লোক তাকিয়ে আছে যে রাজা নীলধ্বজ, মাহেশ্বরপুরীর রাজা হচ্ছে নীলধ্বজ, পৃথিবীর সব মানুষ তোমাকে দেখছে। ক্ষত্র ধর্ম, এটাই তো ক্ষত্রিয় বংশের ধর্ম, এটাই তো ক্ষত্রিয় বংশের কর্ম। সাধু ভুজ বলে, তোমার না ভুজ মানে হাত, বল মানে শক্তি, তোমার না বাহুর জোর আছে, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। শত্রুকে আজকে কি করো? ধ্বংস করো। তাদের একমাত্র শত্রুকে মনে রাখবে ঘটনা অর্জুন। ভাই পাগলি পাগলি জনা এদিকে জনা পাগল হয়ে গেছে, কার জন্য? পুত্রের জন্য। তবে সভা মাঝে নাচিছে নর্তকী আজি। গায়ক গাইছে, উথলিছে বীণাধ্বনি। আজকে সভা মাঝে এবার কি হয়েছে? এইদিকে জনা পাগল হয়ে গেছে, পাগলিনী হয়ে গেছে, কার জন্য? পুত্র মৃত্যুর জন্য মারা গেছে পুত্র। আর এইদিকে বাড়িতে রাজা নীলধ্বজ কি করেছে জানো তো? এইদিকে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, সেখানে নর্তকী নাচিছে। নর্তকী, নর্তকী কাদের বলা? দেখবে সিনেমা ভিলেন চরিত্র যারা থাকে কেউ নাচানাচি করে না, নর্তকী মানে হচ্ছে বাইজি ডান্স যারা করে, যারা অনুষ্ঠানে নাচ করে, সেই জন্য বলা হচ্ছে নর্তকী নাচিছে। এই যে বাইজি বা নর্তকী গুলো নাচতে শুরু করেছে, গায়ক গাইছে এইদিকে, তাই না? একদিকে গায়ক গাইছে, নর্তকী নাচছে, উথলেছে বীণাধ্বনি, এদিকে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। কি ব্যাপার আজকে বাড়িতে হঠাৎ করে এরকম অনুষ্ঠান? মানে একদিকে নর্তকী নাচ করছে, একদিকে গায়করা গাইছে, একদিকে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে, ব্যাপারটা কি? পরে তব সিংহাসনে বসিছে পুত্রাহা মিত্র। ও হ্যাঁ, তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু মিত্রতম এবে। মিত্র মানে জানো? বলছে ও এইবার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তোমার এখন একজন নতুন বন্ধু হয়েছে, মিত্র হয়েছে, তার নাম হচ্ছে, কাকে বলছে? স্বামীকে। তোমার একজন নতুন বন্ধু হয়েছে, তার নাম হচ্ছে অর্জুন। ও অর্জুনের সঙ্গে তোমার বন্ধু হয়েছে, সেই বন্ধুত্বের সম্পর্কের জন্য তুমি আজকে অনুষ্ঠানের ব্যবস্থা করেছো বাড়িতে। বসিছে পুত্র হা রিপু, আর সেই সিংহাসনে, তব সিংহাসনে, আর আমাদের সেই সিংহাসনে তুমি কাকে বসাচ্ছ? বসিছে পুত্র হা রিপু। পুত্র হা মানে পুত্রকে হত্যাকারী, পুত্র হত্যাকারী, হা মানে হত্যাকারী, রিপু মানে শত্রু। তুমি আমাদের সিংহাসনে আমাদের পুত্রকে যে হত্যা করেছে, মেরে ফেলেছে, তুমি তাকেই বসাচ্ছ। মিত্রতম এবে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তুমি তাকে সিংহাসনে বসাচ্ছ। কি ভাগ্যের খেলা! বুঝতে পেরেছো? এইবার দেখো না কথাগুলো, এবার দেখো চেঞ্জ করবে জনা। কি বললেন? লাইনের মানে বুঝতে পারছো তো? কত সুন্দর কথা বলো। আমাদের একমাত্র পুত্রকে যে হত্যা করলো, সে হত্যাকারীকে তুমি আমাদের সিংহাসনে বসাচ্ছ। মিত্রতম এবে, মিত্র মানে হচ্ছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বলে। তুমি তাকে গেস্ট, একবারে অতিথির মতো বাড়িতে নিয়ে এসে সেবা করছো, তাই না? হ্যাঁ, এবার শুরু করবে। কি লজ্জা! একটু তোমার লজ্জা বোধ করছে না? আমাকে তো প্রচন্ড খারাপ লাগছে যে আমাদের পুত্রকে যে মেরে ফেললো, আমাদের শত্রু, আর চোখের সামনে সে সিংহাসনে বসে আছে আমাদেরই বাড়িতে, রাজপ্রাসাদে। কি লজ্জা! দুঃখের কথা, এর থেকে পৃথিবীতে দুঃখের কথা আর কিছুই হতে পারে না। হাই কব কারে, কব মানে বলবো কারে। হত জ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, বিহনে মানে ছাড়া, পুত্রকে ছাড়া, পুত্রে চলে গেছে বলে তোমার কি জ্ঞানও আজকে হারিয়ে পড়েছে? তোমার কি বাস্তব জ্ঞান নেই? আর একজন পড়ো না, অনেকটাই পড়লো, বসে যাও। কে পড়বে? পেছনে পড়বে, এদিকে এই মেয়েরা পড়বে। কেউ চাপ নিয়ে নয়, আরে মানেটা তো আমি বলবো, শুধু একটু একটু করে লাইনটা একটু সহযোগিতায় বলো, একসঙ্গে এত কথা বলা যায় না তো। তাহলে কি হলো? পুত্রের বিহনে, পুত্র চলে গেছে বলে তোমার কি বাস্তব জ্ঞানটাও কি আজকে হারিয়ে পড়লো? কি জ্ঞান? কি জ্ঞানটা? কি? শত্রুকে বাড়িতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে তাকে অতিথির মতো সেবা করছো, আপ্যায়ন করছো। হ্যাঁ, তুমি না মাহেশ্ব বংশের রাজা, তুমি না মাহেশ্ব বংশের রাজা পুরীশ্বর, তুমি না শ্রেষ্ঠ রাজা, তোমার নাম হচ্ছে রাজা নীলধ্বজ।
যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞানতব। হ্যাঁ, যে দারুণ বিধি বিধাতার একই লীলা খেলা রাজা আধারিলা আজি রাজ্য, আজকে রাজ্যটা অন্ধকার হয়ে গেল। হরিপুত্র ধনে, ধন মানে সম্পদ, আমাদের একমাত্র সম্পদ ছিল সেটা হচ্ছে আমাদের পুত্র সন্তান প্রবীরকে নিয়ে, সেটাও চলে গেল। হরিলা কি তবি জ্ঞান আধারিলা আজি রাজ্য, সেই জন্য তো রাজ্যটা আজকে অন্ধকার হয়ে গেছে। হরিলা কি তিনি জ্ঞানতব, হরিলা মানে তোমার জ্ঞানটাও কি শেষ হয়ে গেছে? হরিলা মানে তোমার জ্ঞানটা, বাস্তব জ্ঞানটাও কি নষ্ট হয়ে গেছে? তা না হলে যদি সেটাই না হয়, তোমার বাস্তব জ্ঞান, আমি মনে করছি তোমার বাস্তব জ্ঞান নেই, যদি সেটা না হয়, তা না হলে কহমরে কেন? কহমরে মানে আমাকে বলো। আমরা গ্রামীণ ভাষায় বলে না এই কহ, তাই না? দেখবে বইয়ের ভাষায় ব্যবহার করা হয়েছে অমিত্রাক্ষর ছন্দে, তাহলে সাহিত্যে স্থান পেয়েছে। কহমরে আমাকে বলো। এ পাষণ্ড পাণ্ডুরতি পার্থ তব পুরে অতিথি। হ্যাঁ, যদি সেটাই না হয়, তোমার যদি বাস্তব জ্ঞান থাকতো, তাহলে পাণ্ডরথী অর্থাৎ পাণ্ডবদের বংশের সে পার্থ, অর্জুনের আরেকটি নাম হচ্ছে পার্থ, মনে রাখবে অর্জুনের দুটো নাম পার্থ, সে পার্থ তবপুরে অতিথি, তবপুরে মানে আমাদের রাজপ্রাসাদে আজকে অতিথি হয়ে সিংহাসনে বসে আছে। তোমার বাস্তব জ্ঞান নিশ্চয়ই হারিয়ে গেছে বলে অর্জুন যে আমাদের পুত্রকে মেরে ফেললো, সে আবার সিংহাসনে কি করে বসতে পারে? কেমন তুমি হাই মিত্র ভাবে পরস্তে করো। হ্যাঁ, তুমি বন্ধুত্ব ভেবে কেমন করে তার সঙ্গে কথা বলে যাচ্ছ, তার সঙ্গে সম্পর্ক রাখছো, পরশ করো মানে তার সঙ্গে কথা বলে যাচ্ছ, সম্পর্ক রাখছো কেমন করে? যাহা প্রবীরের লোহে লোহিত, যার হাতটা তো প্রবীরের রক্তে লোহে লোহিত, মানে রক্তে রক্তাক্ত, ও তো শত্রু আমাদের, তার হাতে লেগে আছে আমাদের সন্তানের রক্ত, সে রক্তে যার হাত কিনা প্রবীরের লোহে লোহিত, আর তার সঙ্গে তুমি কথা বলে যাচ্ছ, সম্পর্ক রাখছো, এর থেকে পৃথিবীতে দুঃখের কথা আর কিছু হতে পারে না। ক্ষত্রিয় ধর্ম এই কি নির্মণি? নির্মণি মানে হচ্ছে রাজা। এটা কি ক্ষত্রিয় ধর্ম কি এটাই শেখায়? ক্ষত্রিয় ধর্ম নাকি পৃথিবীর সেরা ধর্ম? ক্ষত্রিয় বংশের ধর্ম নাকি বীরের ধর্ম? আর তুমি বীর সেজে বীরের ক্ষত্রিয় বংশের ধর্মে জন্মগ্রহণ করে তুমি এইভাবে রাজা বসে আছো? কোথা ধনু কোথা তুন কোথা চর্ম আসি। কোথা ধনু, ধনু মানে হচ্ছে ধনুক। আগেকার দিনে মানুষ যুদ্ধক্ষেত্রে গেলে দেখবে তীর ধনুক নিয়ে যেত। আর তুন মানে হচ্ছে তীরটা দেখবে একটা কভারে বা পিছনে একটা রাখতো, একটা জায়গাতে দেখবে তীরগুলোকে রাখতো না। আমরা অনেক সময় রামলীলা বা এগুলোতে দেখি না যে তীরগুলোকে পিছনে রাখে, ওটাকে বলা হয় তুনো। চর্ম, দেখবে চর্ম মানে হচ্ছে ঢাল। ঢালটা কি জানো? দেখবে তোমাদের বলে রাখি, সালমান খানের বীর সিনেমা দেখেছো? বীর বলে একটা সিনেমা আছে, দেখেছো? দেখবে যুদ্ধক্ষেত্রে গেলে একটা শরীরে একটা ঢাল পড়ে, পুরো লোহার একটা, বাহুবলীতে আছে দেখবে, ঠিক একটা শরীরে একটা লোহারে পড়লে মানে তলোয়ার যদি এখানে লেগে যায় শরীরে তবুও কিচ্ছু হবে না, ওই ঢালটাকে বলা হচ্ছে কি? চর্ম। বলছে কোথায় তোমার ধনুক, কোথায় তোমার ধনুকের সেই কি বলবো সেই খোলসটি, কোথায় তোমার ঢাল, তোমার এইগুলো যুদ্ধের অস্ত্রগুলো তোমার আজকে দেখছি না তো। নাভেদি রিপুর বক্ষ, রিপু মানে কি? শত্রু। না ভেদে রিপুর বক্ষ, তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে। তোমার তো আজকে উচিত সে রিপুর বক্ষ, শত্রুর বুকটাকে তীর দিয়ে ক্ষত বিক্ষত করে দাও, তাকে শেষ করে দাও। তোমার আজকে উচিত ছিল এটা করা। মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণতার সভাতলে। তুমি তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তুমি তাকে তুষিছো, তুমি তাকে সম্পর্ক রাখছো, তার সঙ্গে কথা বলে যাচ্ছ। কি কহিবে কহ, কি কহিবে কহ, কি বলবে বলো আমাকে আজকে, কি বলবে বলো। কি? যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী, এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত। তুমি আজকে বলো কি কহিবে কহ, তুমি আমাকে আজকে বলো তো, যখন দেশ দেশান্তরে চারিদিকে দেশের মানুষ বুঝতে পারবে যে রাজা নীলধ্বজ এবং তাদের একমাত্র পুত্র হচ্ছে প্রবীর, সে কিনা সামান্য অর্জুনের হাতে মরেছে। ক্ষত্রিয় বংশের একটা সন্তান অর্জুন মেরে ফেলেছে, সবাই যখন জানতে পারবে, আর তার পিতা রাজা নীলধ্বজ সে শত্রুকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বাড়িতে ডেকেছে।
সবাই যখন এই ঘটনা, কাহিনী মানে হচ্ছে ঘটনা, সবাই যখন এই ঘটনা জানতে পারবে, সবাইকে কি উত্তর দেবে আজকে তুমি? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তি ভাবে। একই ভ্রান্তি একই তব। ভ্রান্তি তব। শুনলাম তুমি নাকি নরনারায়ণ জ্ঞানে, তুমি কি নরনারায়ণ মানে হচ্ছে ভগবান, তুমি নাকি ভগবানের মতো তাকে পুজো করছো, হ্যাঁ, ভক্তি ভাব দেখাচ্ছ তার প্রতি। একই ভ্রান্তি তব, ভ্রান্তি মানে ভুল। এটা কি তোমার ভুল নয়? তুমি কি ভুল করছো না? এটা জনা কিন্তু রেগে যাচ্ছে। দেখো এরপরে বংশ তুলে গালিগালাজ শুরু করবে। বলছে তুমি সেই অর্জুনকে পার্থ মানে হচ্ছে অর্জুন, অর্জুনকে তুমি ভগবানের মতো ভক্তি ভাবে পুজো করছো, এটা কি তোমার ভুল হচ্ছে না? পরে হাই ভোজবালা কুন্তি ভোজবালা কে না জানে তারে। এইবার দেখো শুরু করলো গালিগালাজ দিতে। বেশ, তোমাকে একটু মনে করিয়ে দিই, তার স্বামীকে বলছে তোমাকে একটু মনে করিয়ে দিই। হাই ভোজবালা, ভোজবালা, বালা মানে হচ্ছে কন্যা, ভোজ রাজার কন্যা হচ্ছে কুন্তী, অর্জুনের মা। ঠিক, কুন্তী কার মা? অর্জুনের মা। তোমাদের বলে রাখি একটা ঘটনা, এখানে পাবে না, একটু বলে রাখি। কুন্তী ছিল, আমরা মহাভারতে পেয়েছি যে কুন্তীর দেখো সন্তানগুলো বলে দিই। বলা হয় দুর্বাসার বরে কর্ণের জন্ম দিয়েছে, ধর্মের প্রার্থনায় যুধিষ্ঠির জন্ম দিয়েছে, পবনের কৃপায় ভীমের জন্ম দিয়েছে, ইন্দ্রের দয়ায় অর্জুনের জন্ম দিয়েছে। এইভাবে এক একজনের দয়ায় এক একজন পুত্রকে জন্ম দিয়েছে। কুন্তীকে বলা হচ্ছে দুশ্চরিত্রা। দুশ্চরিত্রা মানে চরিত্রহীনা। আমাদের ঘটনা অনুসারে কেন বলা হচ্ছে যে যার স্বামীর কোনো, যার একাধিক স্বামী থাকে, যার স্বামীর কোনো ঠিক থাকে না, তাই না, তাকে বলা হয় সমাজে কি দুশ্চরিত্রা বলা হয়, চরিত্রহীনা বলা হয়। সেজন্য বলছে, এই যে লাইনটি পড়ো একবার। হাই ভোজবালা কুন্তি, তুমি জানো না ভোজবালা কুন্তী, ভোজ রাজার, বালা মানে কন্যা, সে কুন্তীকে জানো না? কুন্তী হচ্ছে অর্জুনের মা। তুমি অর্জুনের মাকে চেনো না? কে না জানে তারে, তাকে তো সবাই জানে। কি? সৈরিনী, চরিত্রহীনা। সৈরিনী মানে চরিত্রহীনা। সে চরিত্রহীনার কথা কে না জানে? তার স্বামীর কোনো ঠিক ছিল না, কখনো যুধিষ্ঠির জন্ম দিচ্ছে, কখনো কর্ণের জন্ম দিচ্ছে, কখনো অর্জুনের জন্ম দিচ্ছে। সে অর্জুনকে তুমি বন্ধুর মতো সেবা করছো বাড়িতে নিয়ে এসে, তার মায়ের পরিচয় তুমি জানো না যে ওর মাকে চরিত্রহীনা তার মা। তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা, কি গুণে তুমি পূজো রাজরথী। হ্যাঁ, তনয় মানে হচ্ছে পুত্র, তনয় তার জারজ অর্জুনে, অর্জুন, তাহলে অর্জুন, জারজ মানে হচ্ছে বেজন্মা যাকে বলা হয়। কেমন কথাটি? দেখবে গ্রামীণ ভাষায় এখনো গাল দেয়, এরকম একটা গাল আছে, এখানে ভদ্র ভাষায় বলা হলো জারজ। কি ভাষায় বলে মেয়েরা বলতে পারবে? কি ভাষা বলে? বলতে পারবে না। দেখবে না, আমরা বলতে পারবো, আমরা কালীচকের হাই স্কুলের শিক্ষক না, আমাদের ছাত্রদের মুখ থেকে সবই শুনতে হয়। হ্যাঁ, আমাদের ছাত্ররা প্রায় স্কুলে গিয়ে বলে, হ্যাঁ, বলে দেয় আবে ও জারুয়া কইবে, এরকম কথা বলে। হ্যাঁ, আমরা সব জানি। একবার কালেচক হাই স্কুলে চাকরি করে এসো, তবে বুঝতে পারবে ওদের হাত থেকে গালিগালাজ থেকে কেউ রেহাই নেই। তো হ্যাঁ, প্রায় বলে জারুয়া কথাটা বলে। দেখবে গ্রামীণ ভাষায় জারুয়া কথাটা বলে। জারুয়া এটা গ্রামীণ ভাষায়, আর বইয়ের ভাষায় হচ্ছে কি জারজ মানে কি জানো? জারজ মানে হচ্ছে বেজন্মা। অর্থাৎ তোমার মনে আছে, বলছে দেখো, তনয় তার জারজ অর্জুনে, আর অর্জুন হচ্ছে তার জারজ পুত্র। হ্যাঁ, অর্জুন হচ্ছে তার জারজ পুত্র। জারজ মানে বুঝতে পারলে বেজন্মা একটা পুত্র। তুমি যাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছ, তার মা তো চরিত্রহীনা, আর সে চরিত্রহীনার পুত্র হচ্ছে কে? আর তুমি তাকে বন্ধুত্বের জন্য এগিয়ে যাচ্ছ। কি গুণে তুমি পুজো রাজরথী, রাজাকে বলছেন তুমি কি গুণে তাকে পুজো করছো, তার সঙ্গে সম্পর্ক রাখছো? নরনারায়ণ জ্ঞানে, হ্যাঁ, ভগবানের মতো তাকে পুজো করছো। রে দারুণ বিধি একই লীলা খেলা। ভগবানকে উদ্দেশ্য করে বলছে, বাহ, দারুণ বিধি, বিধাতা তোর লীলা খেলা আমি বুঝতে পারছি না, আজকে বুঝিব কেমনে। ভগবানকে বলছে তোমার লীলা খেলাটা আজকে আমি আর বুঝতে পারছি না, কোন দিকে কি হওয়ার কথা, কি হচ্ছে এটা। একমাত্র পুত্র দিয়া আনিলি পুণ্য তারে অকালে। পুণ্য তারে অকালে, একমাত্র পুত্রকে আমার কোলে দিলি, একমাত্র পুত্রকে পৃথিবীতে এলো পুণ্য তারে অকালে।
পুনঃ মানে আবার তাকে নিয়ে নিলি অকালে, মানে কি সময়ের আগে। আছিল মান, আছিল মান তাও কি নাসিলি। আমার মান সম্মান ছিল, আমি বলতাম আমাদের পুত্র হচ্ছে প্রবীর, যে এতটাই ভালো মনের অধিকারী পুত্র সন্তান, আমাদের একমাত্র সম্পদ হচ্ছে প্রবীর। আছিল মান, কত সুন্দর আমার মান সম্মান ছিল, এই হচ্ছে প্রবীরের মা, তাও কি নাসিলি, সেটাও কি শেষ করে দিলি। কাকে বলছেন? ভগবানকে উদ্দেশ্য করে বলছে, আজকে তোর লীলা খেলাটা বুঝতে পারি না, একমাত্র পুত্রকে আমাকে দিলি, আবার কেড়ে নিলি, এই লীলা খেলাটা বুঝতে পারছি না। পরে নরনারায়ণ এই পার্থ। কি কঠিন হচ্ছে ভাষা, বুঝতে পারছো তো? হ্যাঁ, যেভাবে গল্পের ছলে বললাম, সেই গল্পের ছলেই তোমরা জানবে, কঠিন ভাবে জানবে না, কেমন? আর একটু কি এগিয়ে দেবো, কারণ দুদিনে শেষ করতে হবে। হ্যাঁ, আর একটু এগিয়ে দিই, কটা বাজে? হ্যাঁ, আর 5 মিনিট হবে, চলো। নরনারায়ণ পার্থ, হ্যাঁ। ফুলটা যে নারী। বলছে নরনারায়ণ পার্থ, পার্থ তোমার কাছে আজকে নরনারায়ণ ভগবান, অর্জুন তোমাদের কাছে আজকে ভগবান। কি বুঝতে পারছো? কি বেশি হয়ে গেল? আর একটু না পড়লে দুদিনে শেষ করা যাবে না, 2 দিন লাগবে। ফুলটা যে নারী বেশ্যা, গর্ভ তার কি হে জন্মালি আসি। ও, সেই জন্য হাসছো তোমরা। কুলটা আছে নারী, কুলটা মানে চরিত্রহীনা, সে মা। অর্জুনের মাকে তুমি চেনো না, কুন্তিকে? সে চরিত্রহীনা, সে বেশ্যা গর্ভে, মানে চরিত্রহীনা গর্ভের জন্মে হৃষিকেশ। হৃষিকেশ মানে কি? হৃষিকেশ মানে হচ্ছে এখানে সেই অর্জুনকে বলা হচ্ছে, সে গর্ভে জন্ম ধারণ করেছে সেই অর্জুন। কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে কাহিনী। কোন বেদে দেখেছো যে চরিত্রহীনা, একজন চরিত্রহীনার গর্ভে জন্ম নিয়েছে কে? অর্জুন। এটা কোনো বেদে কোনো শাস্ত্রে দেয় না। অর্জুনকে বলা হচ্ছে, দেখো কি মহান। মহাভারতে অর্জুনকে কি দেওয়া হয়েছে? মহান না? মনে রাখবে, মাইকেলের কবিতা লেখার একটা বড় বৈশিষ্ট্য হলো, আমরা যাকে মহান ভাবি সে তাকে খারাপ ভাবে। পারলে না বুঝতে? অভিষেক কবিতায় মনে আছে? অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ রাবণকে আমরা খারাপ ভাবি, ওখানে দেখো ইন্দ্রজিৎ রাবণ হচ্ছে নায়ক, আর শত্রু হচ্ছে কে? রাম। আমরা এখানে যাকে কাকে নায়ক ভাবি? অর্জুনকে নায়ক ভাবি, অর্জুন তার চোখে কি? ভিলেন, খারাপ। মনে রাখবে, মাইকেলের কবিতার একটা বৈশিষ্ট্য এটা। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন শত। দৈপায়ন ঋষি, এই অংশটা বুঝিয়ে শেষ করব। হ্যাঁ, দৈপায়ন ঋষি, দৈপায়ন ঋষি কার নাম জানো? ব্যাসদেবের। পাশে লিখে রাখো, দৈপায়ন ঋষি হচ্ছে ব্যাসদেবের নাম। ব্যাসদেব, ব্যাসদেব, ব্যাসদেব জানো না? মহাভারত, ব্যাসদেবের মহাভারত। হ্যাঁ, এবার শুনে নাও। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন, কীর্তন মানে হচ্ছে তাদের কথা বলে। পাণ্ডব বলছে ব্যাসদেবের কথা তুমি জানো? এবার কাকে কথা বলছে দেখো, এই মনসংযোগ ওইদিকে যাবে না, এইদিকে যাও। দৈপায়ন ঋষি, দৈপায়ন ঋষি কে? এইবার ব্যাসদেব ছিল যারা পাণ্ডব বংশ, অর্জুন, যুধিষ্ঠির, এদের বংশের কি জানো? গুরু। একে গুরু বলে মানতো। কাকে? ব্যাসদেবকে গুরু। এবার তার গুরুকে নিয়ে কথা বলছে, দেখো। পাণ্ডব কীর্তন গান গায়েন সতত, তিনি পাণ্ডব বংশের কীর্তন করে বেড়া। এই দেখো না, অর্জুন এরকম, ভীম এরকম, যুধিষ্ঠির এরকম, তাদের বংশ, দ্রৌপদী এরকম, কুন্তি এরকম, এত ভালো তাদের বংশ। কে বলে বেড়াতো এই কথা? সে ব্যাসদেবের কথা তোমার মনে আছে? স্বামীকে বলছে, তুমি ব্যাসদেবকে দেখো না, তাদের গুরু। তার অর্জুনরা তাকে গুরু বলে মানে। কাকে? হ্যাঁ, বেশ। তারপরে সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। ব্যাসদেব বিখ্যাত জগতে, কারণ ব্যাসদেবের নাম ডাক চারিদিকে আছে, তাই না? তারপরে সত্যবতী সুত মানে সত্যবতী, তার পিতা মাতা নাকি সত্যবতী, একবারে আদর্শ পুরুষ ছিল। ব্যাস মানে ব্যাসদেব বিখ্যাত জগতে, সবাই ব্যাসদেবের নাম জানে। ধীবর জননী পিতা ব্রাহ্মণ। তার পিতা ছিল, তার ধীবর জননী, জননী মানে মা, ধীবর মানে কি? জেলে। তার মা জেলে আর পিতা ব্রাহ্মণ। কেমন কথা এটা? আগেকার দিনে ব্রাহ্মণের বিয়ে হবে ব্রাহ্মণের সঙ্গে, চ্যাটার্জির বিয়ে হবে চ্যাটার্জির সঙ্গে। ফোনগুলো এমন ভাবে আসে না, মানে ভাবে যে ওরা বোধহয় ফাঁকা, তো আমরাও ফাঁকা। দেখো, আগেকার দিনে চ্যাটার্জির বিয়ে হবে চ্যাটার্জির সঙ্গে, মুখার্জির বিয়ে হবে মুখার্জির সঙ্গে, তাই না? বলছে দেখো, তার মা হচ্ছে জেলে আর তার পিতা হচ্ছে
করি। হ্যাঁ, এয়ারপ্লেন মুড করে দিই, ফোনটা আসবে না আর জ্বালাতেও পারবে না, তাই না? তাহলে কি বলা হলো? বলা হলো এটাই যে তার মা হচ্ছে জেলে আর পিতা ব্রাহ্মণ। সেই যুগে তো ব্রাহ্মণ ছাড়া বিয়ে হতো না। দেখো তার বাবাই কেমন আর তার মাই বা কেমন। কার? আবার ও ব্যাসদেবের। ব্যাসদেব কে? অর্জুনদের ধর্মের গুরু। করিলা কামকেলি লয়ে কোলে ভ্রাতৃ বধুদয়ে ধর্মমতি। ভাতৃবধূদয়ে কামকেলি লয়ে। আর তুমি দেখো না ব্যাসদেব কি করেছিল, যে ভাতৃবধূ মানে কি? ভাইয়ের বউ। ভাইয়ের বউয়ের সঙ্গে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল। কামকেলি মানে হচ্ছে খারাপ সম্পর্ক। কার? আর অর্জুনরা তাকে ধর্মের গুরু বলে মানে। দেখো যেমন অর্জুন তেমনি তার মা, তেমন তার ধর্মের গুরু। একই এরা চরিত্রহীন। ব্যাসদেব কি করেছিল? ভাতৃবধূ, ভাইয়ের বইয়ের সঙ্গে একটা খারাপ সম্পর্ক ছিল। কার? এই তো হচ্ছে তাদের বংশ। আর সেই বংশের সঙ্গে তুমি তুমি সম্পর্ক স্থাপন করছো। পরে কি দেখিয়ে বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলে। তাদের বংশটা হচ্ছে কুবংশ, খারাপ বংশ। কাদের বংশ? অর্জুনের বংশটা হচ্ছে কুকুল, খারাপ বংশের। আর কুলাচার্য, আর সেই কুলাচার্যকে ব্যাসদেব। তাদের হচ্ছে আচার্য, তাদের গুরু হচ্ছে আবার কে? ব্যাসদেব। সে কিনা তার ভাইয়ের বউয়ের সঙ্গে একটা খারাপ সম্পর্ক করেছিল। আর তাদের চরিত্রটা এরকম। অর্জুনের মা হচ্ছে কুন্তী, হচ্ছে এরকম, তাদের গুরু হচ্ছে এরকম। আর তুমি সেই চরিত্রহীনার বংশে তুমি বন্ধুত্ব স্থাপন করছো। তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর কোথা বদলয় ইন্দিরা। তবে যদি সেটাই হয়, পীতাম্বর, পীতাম্বর মানে হচ্ছে বিষ্ণু। পার্থরূপে পীতাম্বর বিষ্ণু। তুমি বলছো যে বিষ্ণু নাকি পার্থের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে। যদি সেটাই হতো, কোথায় পদ্মালয়ে ইন্দ্রা? ইন্দ্রা হচ্ছে লক্ষ্মী দেবী। তাহলে লক্ষ্মী দেবী কোথায় গেল? লক্ষ্মীর নাম তো এত চারিদিকে আছে, তাহলে এইদিকে লক্ষ্মী দেবী কোথায় গেল? পরে দ্রৌপদী বুঝি। তোমার মনে আছে তাদের বংশের আরেকটা নারী আছে, অর্জুনের বংশের আরেকটা নারী। দ্রৌপদী নাম শুনেছো? বস্ত্রহরণ মনে আছে? বলছে তাদের বংশের আর 2-3 মিনিট। হ্যাঁ, তাদের বংশের আরেকটা মেয়ের কথা মনে আছে তোমার? নারীর কথা, দ্রৌপদী। এও বিখ্যাত, তাই না? আহ মরি কি সতী। হ্যাঁ, কি সতী। একবারে এত সুন্দর রমণী, মানে ব্যঙ্গ করে বলছে একবারে পুত পবিত্র নারী এটা। শাশুড়ির যোগ্য বধূ। শাশুড়ি যেমন আর বধূ এরকম, বৌমা এরকম যোগ্য বধূ। শাশুড়ির স্বামীর ঠিক নেই। আবার দ্রৌপদীরও 5 পাণ্ডবের স্ত্রী, 5 জনের স্ত্রী হচ্ছে দ্রৌপদী। শাশুড়ির যোগ্য বধূ। শাশুড়ি যেমন চরিত্রে না, বৌমাও একই রকম। মানেটা বুঝতে পেরেছো? শাশুড়ির যোগ্য বধূ, শাশুড়ি যেমন, বৌমাও একই রকম। ওর একাধিক স্বামী, এরও স্বামী। কৌরব সরসে নলিনী, অলির সখী রবির অধীনী। সমীরণ প্রিয়া, ধিক ধিক হাসি আসে মুখে, হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালির কথা। তারপরে লাইনটি পড়ে না, লোক শেষ মাতা লাইন। রমা কি হে ভ্রষ্ট রমণী। শেষ লাইনটা বলা হচ্ছে দেখো, পৌরব সরসের নলিনী। পৌরব সরসের নলিনী এর মানেটা বলি। পৌরব মানে হচ্ছে পুকুর, সরসের নলিনী মানে হচ্ছে পদ্ম ফুল। পুকুরে যেমন পদ্ম ফুল ফোটে আর সবাই তার দিকে তাকিয়ে থাকে, দ্রৌপদী হচ্ছে তাদের বংশে এরকম। দ্রৌপদী সুন্দর সাজুগুজু করে থাকে আর 5 পাণ্ডব তার দিকে তাকিয়ে থাকে। দেখো কথাটা কেমন। আবার বলেছে অলির সখী। অলি মানে হচ্ছে মধু, মৌমাছি। বলছে মৌমাছির সখী। হ্যাঁ, ফুলে যেমন মৌমাছি আছে ঠিক একই রকম ভাবে এ হচ্ছে তাদের সখী। রবির অধীনী, সূর্যের অধীনী। সূর্য যেমন তাকে একটু এসে তার কাছে আসে। হ্যাঁ, সমীরণ প্রিয়া, বাতাস এসে তাকে দুলিয়ে দেয়। অর্থাৎ এগুলো বলা হচ্ছে 5 পাণ্ডবের একমাত্র স্ত্রী হচ্ছে এ। 5 পাণ্ডব যখন যার দরকার হয় তখন তার সঙ্গে একটা সম্পর্ক করে বা তার দিকে চলে যায়। শাশুড়ি যেমন একই রকম। পরে হ্যাঁ, হাসি মুখে ভাবি যদি পাঞ্চালির কথা। পাঞ্চালি বলা হচ্ছে কাকে? 5 পাণ্ডবের স্ত্রী অর্থাৎ দ্রৌপদীকে। লোকমাতা রমা। বলছে তাহলে লক্ষ্মী দেবীর কথা যে বলা হয় কি হে ভ্রষ্টা রমণী, তাহলে তুমি বলবে দ্রৌপদী যদি ভালো হয় তাহলে লক্ষ্মী কি খারাপ?
এই প্রশ্নটা কবি রেখেছেন। তাহলে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে। আর একদিনে শেষ করব, পরের দিন শেষ করব। বলো বুঝতে পেরেছো? ঘটনাগুলো বুঝতে পারছো? এখন মনে রাখবে শেষ অংশটা মনে রাখবে যে জনা দুজনকে গালিগালাজ করলো এই মাত্র। কাকে? একটা হচ্ছে অর্জুনের মা কুন্তির নিয়ে চরিত্র নিয়ে প্রশ্ন করলো, আর একজন হচ্ছে ব্যাসদেব অর্জুনের ধর্মগুরুকে নিয়ে প্রশ্ন করলো, আর একজন করলো কে অর্জুনের যে পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে গালিগালাজ করলো যে তুমি তাদের বংশটা হচ্ছে এরকম বংশ, তাদের বংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করছো। এইটুকু থাকলো, পরের দিন একটা নতুন কিছু করবো, বুঝিয়ে দেবো। পরের দিন শেষ করবো। হ্যাঁ, এই তোমাদের শিক্ষামূলক একটা দেখাতে চেয়েছিলাম, দেখেছিলাম। ও দেখেছি, হ্যাঁ, পরে একটা কিছু দেখিয়ে দেবো। আজকে না, আজ দেখি কি দেখাবো, ওটা তো দেখেছি। আর দেখবে শেষ হয়ে গেছে। তবে মনে রাখবে, যেটুকু পড়া হলে একটু মনে রাখবে। এই পরীক্ষা আসলে লিখতে পারবে ভাষাগুলো? অমিত্রাক্ষর ছন্দ বুঝতে পারলে সহজ, না হলে কঠিন। আজকে কত তারিখ? 24 তারিখ।